অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আজকে তোমাদের সাথে তোমরা যেটা নিয়ে অপেক্ষা করছিলে ঠিক সেই ভিডিও নিয়ে। কারণ আজকের এই ভিডিও আমি জানি তোমরা অনেকে অপেক্ষা করেছিলে যে স্যার কখন আমাদেরকে অ্যান্সার গুলো বলে দেবেন। প্রত্যেকেরই জানা রয়েছে যে আজ আমাদের WB সেট এক্সাম হয়ে গেল। তার যে পেপার ওয়ানের সলিউশন যেটা আমি প্রত্যেক বছর তোমাদের দিয়ে থাকি, পরীক্ষা যেদিন হয় ঠিক সেই দিনই আমি দিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হবে না। আজকে কিন্তু আমি তোমাদের WB সেটে যে সমস্ত প্রশ্নগুলো পেপার ওয়ানে এসেছিল, যে 50টা প্রশ্ন, আমি তার প্রত্যেকটার সলিউশন আমি আমার নলেজ থেকে দেওয়ার মতো চেষ্টা করছি। এইবার তোমরা অনেকেই মনে করতে পারো যে অফিসিয়াল যে অ্যান্সার কি তোমাদের আগামীতে দেবে তার সাথে এই অ্যান্সার কি কি মিলবে? হ্যাঁ, বহু অংশে মিলবে এবং কিছু ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে কিছু অ্যান্সার হয়তো চেঞ্জ হলেও হতে পারে। এটা তোমাদের মনে হতে পারে এবং কোন কোন অ্যান্সার গুলো তোমাদের মনে হচ্ছে যে না, এটা এই বদলে অন্যরকম কিছু হতে পারে। তো তোমরা একটু আমাকে কমেন্টস করে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। তো আমি আমার নলেজ থেকে যতটুকু আমার মনে হয় যে এই উত্তরগুলো সঠিক হওয়া উচিত, আমি কিন্তু সেগুলোই তোমাদেরকে আজকে বলার চেষ্টা করব। তো আমার সামনে কিন্তু ওয়াই সিরিজটা রয়েছে এবং যাদের তোমাদের এক্স এবং জেড সিরিজ ছিল তারা কিন্তু আহ, এই উত্তরগুলো থেকে মিলিয়ে নিতে পারবে, কারণ জানো যে প্রশ্নপত্রে কোশ্চেন গুলো সিরিজ অনুযায়ী সাফেল করা থাকে। সুতরাং আমি ওয়াই সিরিজটা পেয়েছি আমারই এক স্টুডেন্টের কাছ থেকে, সেই জন্য আমি তোমাদের ওয়াই সিরিজটা উত্তরগুলো বলে দিচ্ছি। এবং ওয়াই সিরিজের প্রথমেই যে প্রশ্নটা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থেকে, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থেকে কিন্তু তোমাদের বারবার করে আমি বলেছিলাম প্রশ্ন আসবে, রিসার্চের একটি পার্ট রয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন রিসার্চ, তাহলে গবেষণায় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? এটার সঠিক উত্তর আমাদের হবে কিন্তু অপশন এ, ক্যান বি ম্যানিপুলেটেড, অর্থাৎ যেটাকে আমরা ম্যানিপুলেটেড করতে পারি। তাহলে ডিপেন্ডেন্ট যেটা সেটাকে তো আমরা করতে পারবো না, কিন্তু যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটাকে কিন্তু আমরা ম্যানিপুলেটেড করতে পারবো। সুতরাং অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার পরের প্রশ্নটা কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে করতে হবে। দুটো স্টেটমেন্ট দিয়েছে এবং চারটে কনক্লুশন দিয়েছে। তাহলে আমি আর এখানে ডিটেলস তোমাদের বলছি না বা ভেন ডায়াগ্রাম করে সেরকম একটা দেখাচ্ছি না। জাস্ট আমি তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি। এটা কিন্তু আমাদের হবে সি নাম্বারটা, মানে 1 আর 2 যেটা রয়েছে, অর্থাৎ এই 1 আর 2 এই দুটো কনক্লুশন কিন্তু ঠিক রয়েছে। মানে তোমরা যদি অল গ্রিন, প্রত্যেকটা গ্রিনকেই তোমরা যদি ধরে নাও যে ব্লু, মানে এখানে যেহেতু বলাই হয়েছে ব্লু, তাহলে এরকম হবে। এবং তারপরটা রয়েছে অল ব্লু আর অরেঞ্জ, তাহলে এই যে ব্লু রয়েছে এই ঘরটা ব্লু এরটা, ব্লু এর বাইরে আমাদের অরেঞ্জ আসবে। এবং সেখান থেকে কনক্লুশনটা মিলিয়ে যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো 1 আর 2টা হবে সঠিক। পরের 3 নম্বর প্রশ্নটা রয়েছে আমাদের NIRF থেকে, তাই না? এটাও তোমাদের আমি করিয়েছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। এবং এক্ষেত্রে NIRF র্যাঙ্কিং এর যে প্যারামিটার গুলো রয়েছে সেগুলো কি কি, যেগুলো আমাদের ভারতবর্ষে যে সমস্ত প্যারামিটার গুলো ইউজ হয়। তাহলে আমাদের ভারতবর্ষে কিন্তু ইউজ হয় টিচিং, লার্নিং অ্যান্ড রিসোর্স, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিস। এই যে আমাদের অপশন ডি যেটা রয়েছে, এই প্যারামিটার গুলো আমাদের ইউজ হয় NIRF র্যাঙ্কিং এটার জন্য। ঠিক আছে, এবার চলে আসবো পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দিয়েছে আমাদের রিসার্চ থেকে, বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার রিলেটেড টু রিসার্চ ফ্রম দ্য ফলোইং। আমি বাংলাগুলো কমই পড়ার চেষ্টা করছি, আমি ইংলিশ গুলো বলেই তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, কেমন? তাহলে দেখো এখানে বলেছে কোনটা আমাদের সঠিক পেয়ার, কারেক্ট পেয়ার রয়েছে রিলেটেড টু রিসার্চ। তাহলে আমরা যদি এক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করি, অপশন সি যেটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট, কেমন, রিসার্চের যে অ্যাবস্ট্রাক্ট এবং তার সাথে সামারি পয়েন্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট এবং সামারি পয়েন্ট কম বেশি এই দুটোর মধ্যেই আমরা মিল পাচ্ছি। ঠিক আছে, কারেক্ট পেয়ার আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই যে বাংলাটা দেখো বলেছে গবেষণার সাথে যুক্ত সঠিক জোড়াটি চিহ্নিত করুন। তাহলে সঠিক জোড়া আমরা এটাই পাচ্ছি, কেমন, অ্যাবস্ট্রাক্টের সাথে সামারি পয়েন্টস। এবার 5 নাম্বারটা বলেছে যে which of the following is not usually found in both thesis and research article। তাহলে কোন দুটো আছে যে দুটো আমরা থিসিস এবং আর্টিকেলে পাই না, বা বাংলাতে বললে সাধারণত দেখা যায় না। তাহলে আমরা এক্ষেত্রে অপশন সিটা নেব, ISN, SN এবং তার সাথে ইম্প্যাক্ট ফ্যাক্টর। এই দুটো কিন্তু আমরা
সাধারণত কোনো একটা গবেষণাপত্র বা কোনো একটা গবেষণামূলক প্রবন্ধ বা আর্টিকেলে কিন্তু আমরা দেখতে পাই না। বাকিগুলো কিন্তু থাকে, যে কোনো থিসিস বা গবেষণাপত্র বা যেগুলো আমাদের গবেষণামূলক প্রবন্ধ, সমস্তটাতে কিন্তু আমরা ইন্ট্রোডাকশন ইউজ করি, অ্যাকনলেজমেন্ট থাকে, মেথড রেফারেন্স থাকে, রেজাল্ট কনক্লুশন সবই থাকে, কিন্তু ISSN এবং ইমপ্যাক্ট ফ্যাক্টর এগুলো কিন্তু থাকে না। চলে আসবো 6 নম্বর প্রশ্ন, যেটা আমি তোমাদের কিছুদিন আগেই মক টেস্টে দিয়েছিলাম কোলাবোরেটিভ লার্নিং থেকে। তাহলে দেখো এখান থেকেই প্রশ্নটা করেছে যে কোলাবোরেটিভ টিচিং লার্নিং এনভায়রনমেন্টে টিচার কিসের ভূমিকা পালন করছে? দ্য টিচার প্লেজ দ্য রোল অফ। তাহলে এখানে কিন্তু টিচার যে রোলটা পালন করে সেটা হচ্ছে একটা সহায়তাকারী, অর্থাৎ এ ফেসিলিটেটর। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে 6-এর উত্তর হচ্ছে আমাদের অপশন এ। 7 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য ক্রাইটেরিয়া এগেনস্ট হুইচ স্টুডেন্টস প্রোগ্রেস অফ লার্নিং ইন ডিফারেন্ট কারিকুলার এরিয়াস কুড বি অ্যাসেসড আর নোন অ্যাজ। তাহলে এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের টিচিং লার্নিং থেকে প্রত্যেকেই জানো যে আসে, এবং এটার আমরা বলবো শিক্ষার যে ফলাফল বা পরিণাম, যেটাকে আমরা লার্নিং আউটকাম বলছি, এটাই কিন্তু সঠিক উত্তর। কারণ এখানে দেখো বাংলাতে বলছে বিভিন্ন বিষয়ের পাঠক্রমে বিদ্যার্থীদের শিক্ষার যে প্রগতি সেটাকে যাচাই করার জন্য যে সূচকটা আমরা ব্যবহার করি, যে সূচক বা প্যারামিটারটা ব্যবহার করছি, সেটাকে আমরা কি বলছি? লার্নিং আউটকাম বলছি। ঠিক আছে, তাহলে যে সূচক বিশেষভাবে আমরা গণ্য করছি সেটাই হচ্ছে আমাদের শিক্ষার পরিণাম বা লার্নিং আউটকাম। 8 নম্বর প্রশ্ন, কয়েকটা এখানে আমাদের ক্যারেক্টারিস্টিক্স এর মতো দেয়া হয়েছে, যেটাকে গঠনবাদী ক্লাসরুম বা কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম বলছি। তাহলে এই কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বা ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত? তাহলে এখানে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়েছে তার মধ্যে অবশ্যই আমাদের 1 নাম্বারটা থাকবে, কমিউনিটি অফ লার্নার্স আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। অবশ্যই ছাত্রছাত্রী যারা কি ক্লাসরুমে উপস্থিত থাকবে, এটা তো থাকবে। এবং 3 নাম্বার যেটা রয়েছে, ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড সাপোর্টিভ। একটা ক্লাসরুমের পরিবেশ বা এনভায়রনমেন্ট কেমন হবে? ইন্টারঅ্যাক্টিভ হবে, মত বিনিময় সহায়ক হবে, মানে ইন্টারঅ্যাকশনটা বেশি হবে এবং সাপোর্টিভ হবে। এবং তার সাথে সাথে কিন্তু 5 নাম্বারটা হবে, যেখানে ক্লাসরুমের যে পরিবেশ বলা হচ্ছে কি ইজ কোঅপারেটিভ অ্যান্ড অ্যাক্টিভিটি বেস। কার্যকলাপ থাকবে, অ্যাক্টিভিটি থাকবে, অ্যাক্টিভিটির মাধ্যমেই ছাত্রছাত্রীরা কিন্তু শেখার চেষ্টা করবে। তাহলে দেখো 1, 3 এবং 5 আছে আমাদের অপশন সি তে, তাহলে সিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসবো 9 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটা দেওয়া হয়েছে সিবিসিএস সিস্টেম থেকে। কেমন? চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, জানো তোমাদের সিলেবাসে রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো বলছে যে এ 5 ক্রেডিট কোর্স উইথ 2 ক্রেডিট অ্যাসাইন্ড ফর লেকচার, 1 ক্রেডিট ফর টিউটোরিয়াল অ্যান্ড 2 ক্রেডিট ফর ফিল্ড ওয়ার্ক শ্যাল হ্যাভ দ্য ফলোইং। তাহলে আমরা কিন্তু জানি যে 1 ক্রেডিট হচ্ছে 1 আওয়ার্স। তাহলে 1 ক্রেডিট আমরা কি ধরি? 1 ক্রেডিট আমরা ধরি 1 আওয়ার্স, তাই না? তাহলে সেই হিসাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 5টা ক্রেডিটের কথা বলেছে। তাহলে 5টা ক্রেডিট কোর্স বলেছে, যেখানে 2টো ক্রেডিট হচ্ছে লেকচারের জন্য। দেখ, 2টো ক্রেডিট হচ্ছে লেকচারের জন্য, আর একটা ক্রেডিট কি? একটা ক্রেডিট হচ্ছে টিউটোরিয়ালের জন্য, আর বাকি 2টো ক্রেডিট আবার কিসের জন্য? ফিল্ড ওয়ার্কের জন্য। তাহলে তো টোটাল 5টাই হচ্ছে। তাহলে এই 2, এই এখানে 2, আর এখানে একটা টিউটোরিয়ালের, তাহলে 5টা। তাহলে এই 5টার জন্য এখানে কি কি থাকবে? তাহলে 5টার জন্য অবশ্যই আমাদের যেটা থাকবে যে প্রতি সপ্তাহে 1 ঘন্টার যে লেকচার, 1 আওয়ার লেকচার, এটা থাকবে। এবং একটা কি থাকবে? 1 আওয়ার টিউটোরিয়াল থাকবে, আর 4 আওয়ারের ফিল্ড ওয়ার্ক পার উইক থাকবে। মানে প্রত্যেক সপ্তাহে 1 ঘন্টার 2টো লেকচার, আর 1 ঘন্টার একটাই টিউটোরিয়াল, আর 4 ঘন্টার ফিল্ড ওয়ার্ক থাকবে। তাহলে এই হচ্ছে 9 নম্বরের কারেক্ট অ্যান্সার, অপশন এ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এরকম সিবিসিএস থেকে কিন্তু আরো একটা প্রশ্ন আমি দেখলাম দিয়েছে, সেটা পরবর্তীতে আলোচনা করব। 10 নম্বরটা একদম সহজ প্রশ্ন দিয়েছে, PARAKH, পারা। এইটার জাস্ট তোমাদেরকে বলতে বলেছে ফুল ফর্মটা কি। তো আশা করি প্রত্যেকেই ঠিক করেছো, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন, এটাও খুব সহজ দিয়েছে। আমাদেরকে বলেছে যে এই 108 এর পর কত হবে? তাহলে তুমি যদি 48 থেকে 24 এ আসো, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে কি হয়েছে, এটা হাফ হয়ে গেছে, তাই না? এটা কিন্তু হাফ হয়ে গেছে। আবার 24 থেকে যদি 72 এ আসো, তাহলে কি বোঝা যাচ্ছে? ইন্টু 3 হয়েছে। 72 থেকে 36 মানে এটাও আবার হাফ হয়ে গেছে, মানে 2 দিয়ে ভাগ হয়ে গেছে। 36 থেকে
108 এ যদি আসো তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু আমাদের কি হচ্ছে, এটা আবার গুণ হয়ে যাচ্ছে কত, ইনটু 3 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, হাফ হচ্ছে ইনটু 3, আবার হাফ হলো, আবার ইনটু 3 হলো, তাহলে তারপরেরটা কি হবে, তারপরেরটা নিশ্চয়ই হাফই হবে। তাহলে সেক্ষেত্রে 128 কে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হচ্ছে অপশন ডি 54। কেমন? আচ্ছা, পরেরটা দেখো, এখানে আমাদের কোশ্চেনটা বলেছে হিস্টোরিক্যাল রিসার্চ নিয়ে, যে ঐতিহাসিক গবেষণার মূল্যায়নে এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে কি বোঝায়। তাহলে এক্সটার্নাল ক্রিটিসিজম ইন দ্য এভালুয়েশন অফ সোর্স ম্যাটেরিয়াল ফর হিস্টোরিক্যাল রিসার্চ রেফার্স টু। তাহলে ঐতিহাসিক গবেষণার যখন আমরা মূল্যায়ন করছি সেক্ষেত্রে এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে আমরা কোনটাকে বুঝি। তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম হচ্ছে যে কোনো একটা ডকুমেন্ট হতে পারে বা কোনো কিছু নথি, তার যে সত্যতা বা অথেন্টিসিটি, ঠিক আছে, এবং জেনুইননেস, অকৃত্রিমতা এখানে বাংলাতে বলা হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এক্সটার্নাল ক্রিটিসিজম বলবো। আশা করি বুঝতে পেরেছো। 13 নম্বর প্রশ্নটা তো খুবই সহজ দিয়েছে, যেখানে বলেছে যে কটা ত্রিভুজ আছে। দেখো খুব সহজ এটা, আমরা এখানে যদি কাউন্ট করি তাহলে এখানে তো একটা পাচ্ছি, এখানে একটা পেলাম, দুটো, এখানে একটা তিনটে, এখানে একটা চারটা, এখানে একটা পাঁচটা, পাঁচটা তো পেয়ে গেলাম। কিন্তু এটা পাঁচটার উত্তর হবে না। দেখো প্রত্যেকটা পয়েন্ট যদি আবার ধরি, মানে এই মাঝখানের এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এইটা, এটা, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কানেক্ট করলেও কিন্তু একটা করে ত্রিভুজ আমাদের আসে। সেক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে 10। ঠিক আছে। আচ্ছা, চলে আসবো 14 নম্বর প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন দিয়েছে, এটা একটা ভেন ডায়াগ্রাম দিয়ে কোশ্চেনটা দিয়েছে। কনসিডার দ্য ডায়াগ্রাম গিভেন বিলো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের বলেছে যে 500, মানে 500, 500 ক্যান্ডিডেট আছে। ঠিক আছে, 500 ক্যান্ডিডেট আছে, যারা কি, যারা বলছে ইংরেজি, হিন্দি এবং গণিতের পরীক্ষায় অংশ নেন। তাহলে 500 জনই অংশ নিয়েছে, কিন্তু বলেছে যে বিভিন্ন পরীক্ষায় ব্যর্থ হওয়া প্রার্থীদের সংখ্যাটা এখানে দেয়া হচ্ছে, আর কমপক্ষে দুটি বিষয়ে ব্যর্থ হয়ে যাওয়া প্রার্থীদের শতকরা হার কত। তাহলে এখানে ব্যর্থতার যে সংখ্যাটা সেটা দিয়েছে, তাহলে কমপক্ষে কি বলেছে, কমপক্ষে দুটি বিষয়, কমপক্ষে দুটি বিষয়। তাহলে এখানে দেখো যে আমাদের কোনগুলো কমন এরিয়াতে আছে, এই 12 আছে কমন এরিয়াতে, 5 আছে, এদিকেও 12 আছে, আর এদিকেও 10 আছে। তাহলে সবগুলোকে যোগ করো, সবগুলোকে যোগ করলে কত দাঁড়াবে, 12 12 24, 24 আর 10 হচ্ছে আমাদের 34, আর 5 হচ্ছে 39। তাহলে টোটাল আমার হচ্ছে কত, 39। তাহলে টোটাল হচ্ছে 39, আর আমার মানে 39 জন এখানে, মানে কমপক্ষে দুটো বিষয় ব্যর্থ, আর টোটাল কতজন দিয়েছে পরীক্ষায় অংশ নিয়েছে, 500। তাহলে 500, তাহলে এটারই পার্সেন্টেজ আমরা করবো ইন্টু 100। তাহলে 39 ডিভাইডেড হচ্ছে নিচে 500 আর এখানে 100। তাহলে কত, এই শূন্য এই শূন্য কেটে দাও, এবার 39 আর 5, তাহলে এখানে যদি ভাগ করো তাহলে এই 7.8 বেরোবে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এবার আরো একটা প্রশ্ন দিয়েছে, যেখানে বলেছে যে ইন এ গ্রুপ অফ কাউ অ্যান্ড হেন্স দ্য নাম্বার অফ লেগস আর 14 মোর দ্যান টুয়াইস দ্য নাম্বার অফ হেডস, দ্য নাম্বার অফ কাউ ইজ। তাহলে একটি গাভী আর এবং মুরগির দলে কি আছে, পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ থেকে বলছে 14 বেশি। তাহলে দ্বিগুণ থেকে 14 বেশি বলেছে, ঠিক আছে, মানে মাথার সংখ্যার দ্বিগুণ, মানে মাথার সংখ্যার দ্বিগুণ মানে আমাকে এখানে কি বুঝতে হবে, মাথার সংখ্যার দ্বিগুণ মানে x ইন্টু 2, আমি যদি x ধরে নিই তাহলে x ইন্টু 2। আর গাভীর সংখ্যা, তাহলে গাভীর সংখ্যা যদি ধরি, তাহলে গাভীর সংখ্যার সাথে যদি এখানে আমি ধরি যে এই x ইন্টু 2 প্লাস কত হচ্ছে, প্লাস হচ্ছে 14। ঠিক আছে, এই যে বলেছে যে দ্বিগুণ থেকে, এই যে দ্বিগুণটা, দ্বিগুণের থেকে কত, 14 বেশি, দ্বিগুণের থেকে 14 বেশি, তাহলে x ইন্টু 2 প্লাস 14 হয়ে গেল। তাহলে কটা এখানে গাভী হবে, তাহলে তাহলে 14 যদি হয় তাহলে এখানে কটা, তাহলে 14 এর জন্য এটাকে আমি যদি হাফ করে দিই তাহলে আমার বেরিয়ে যাবে, কারণ বলেছে দ্বিগুণ থেকে 14 বেশি। তাহলে গাভীর সংখ্যাটা আমার বেরিয়ে যাবে 7। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি দিয়েছে, ফ্রম দ্য ফলোইং ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। তাহলে কোনগুলো লেটার আমার এখানে রয়েছে যেগুলো বাকিগুলোর থেকে আলাদা রয়েছে বা ভিন্ন রয়েছে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটা কিন্তু একদমই সহজ প্রশ্ন রয়েছে আমাদের। এখানে যদি আমরা লেটার গুলোকে একটু দেখি, যে ই, জি, জে, কে, তাহলে আমরা যদি সংখ্যাগুলো একটু দেখি না তাহলেই কিন্তু বুঝতে পারবো। দেখো সংখ্যাগুলো ই এবং জি আছে, তাহলে ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে 5,
আর এখানে জি এর ভ্যালু হচ্ছে 7, আর জে এর ভ্যালু হচ্ছে আমাদের হবে 10, আর কে হচ্ছে 11। তাহলে দেখো এখানে 5 আর 7, এখানে ডিফারেন্স আছে, 7 আর 10 ডিফারেন্স আছে, ঠিক আছে। আর পি কিউ কিন্তু দেখো পি কিউ হচ্ছে পরপর, মানে 16, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 16 আর কিউ এর ভ্যালু 17, তাহলে এটা পরপর আছে। আই আর কে এর মধ্যেও ডিফারেন্স আছে, আই এর ভ্যালু হবে 9 আর কে এর ভ্যালু হবে 11, আর এখানে এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু হবে 14 আর ও এর ভ্যালু হচ্ছে 15 পরপর। এম আর ও আছে, তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 13, ও এর ভ্যালু হচ্ছে 15, আর আর এস, তাহলে আর এস পরপর আছে, তাহলে আর হচ্ছে 18 আর এস হচ্ছে 19। তাহলে দেখো 10 11, এখানে 14 15, এখানে 18 19, এগুলো পরপর আছে, কিন্তু এইগুলোর মধ্যে আমরা ডিফারেন্স কি দেখতে পেলাম, যে পি আর কিউ এটা পরপর আছে, কিন্তু এগুলো কি 5 এর পর 7, মানে এখানে মাঝখানে একটা মিসিং আছে, এখানে আই জে কে হতো, তাহলে এখানে একটা মিসিং আছে আমাদের, এইভাবে মানে এই যে মানে 10 নাম্বারটা এখানে মিসিং আছে, তাহলে এই হিসাবে আমি ভিন্ন করতে পারলাম কোনটাকে, এই বি কে ভিন্ন করতে পারলাম, এটাই হচ্ছে ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। কেমন? আচ্ছা 17 নাম্বার দেখো, 17 নাম্বারটাও খুব সহজ। এখানে 17 নাম্বারে আমরা জাস্ট একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করলেই হবে, যে এই 5 আর 4, 5 আর 4 গুণ করলে কত হয় 20, 5 আর 4 গুণ করলে হচ্ছে আমার 20, আর 20 সাথে 9, 20 সাথে এই 9 যোগ করলাম, 20 সাথে 9 যোগ করলে 29 হলো। 3 আর 8 গুণ করলে কত হচ্ছে 24, আর 24 এর সাথে 11 যোগ করলে 35। একই রকম ভাবে 9 আর 4, 9 আর 4 করো, তাহলে 9 আর 4 কত গুণ করলে 36, আর 36 এর সাথে 13 যোগ করে দাও, তাহলে 36 এর সাথে 13 যোগ করলে তাহলে কত হলো, 36 এর সাথে এই 36 প্লাস 13 কত হচ্ছে 49, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজই ছিল। আচ্ছা 18 নাম্বার প্রশ্নে চলে আসা, 18 নাম্বারটা এটাও কিন্তু খুব একটা কঠিন নয়। এখানে আমাদের লেটার যেগুলো দেওয়া রয়েছে তার নাম্বার গুলো যদি আমরা বের করি তাহলে কিন্তু হবে। তাহলে এ এর ভ্যালু কত আমরা জানি 1, জেড হচ্ছে 26, বি হচ্ছে 2, একই রকম ভাবে আমরা y টা যদি করি তাহলে y হচ্ছে 25। এইভাবে আমাদের না ভ্যালু গুলো একটু লিখে নিতে হবে, লিখলেই আমরা এটা সহজেই কিন্তু বের করতে পারবো, লিখলেই তোমরা নিজেরাই বুঝে নেবে যে কি হবে না হবে। আর এটা শেষের দিক থেকে এটা হচ্ছে 23, আর এটা হচ্ছে আমাদের ইটা হচ্ছে গিয়ে দাঁড়াবে 5। তাহলে এখান থেকে দেখো বোঝাই যাচ্ছে যে এখানে সি মানে শেষের দিক থেকে যদি আবার কাউন্ট হয়, সি এর সাথে এটা এই যে এখানে ডাব্লিউ হয়েছে, তাহলে ওয়াই এখানে শেষের দিক থেকে যদি আমরা ওয়াই একটা ঘরের দিকে ধরি, তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ডি। ঠিক আছে, তাহলে অপশন বি, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এবার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে, যে ল্যাঙ্গুয়েজ ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ পপুলারকে কোড করছি আমরা কিউ পি কিউ ভি এম বি এস, তাহলে জি বি এন পি ভি টি এটা কোড করলে কি হবে। দেখো আমরা যদি একটু লিখে নিই তাহলে তো খুব সুবিধাই হবে। পি ও পি ইউ এল এ আর, খুব সহজই ছিল, আমি জানি এটা তোমরা নিশ্চয়ই পেরেছো। আচ্ছা এর সাথে আমি নিচে লিখে নিলাম যা যা দিয়েছে, কিউ পি কিউ ভি এম বি এস। এখানে দেখো আমাদের কিন্তু পি থেকে কিউতে আসলাম, ও থেকে পি তে আসলাম, আবার পি থেকে কিউ, তার মানে কি প্লাস ওয়ান ওয়ান করেই হচ্ছে, প্লাস ওয়ান করেই সবগুলো যাচ্ছে, তাই না। ইউর পরে ভি, এল এর পরে এম, এ এর পরে বি, এভাবে আসছে তো, আর এর পরে এস। তাহলে এই সিকোয়েন্সে যদি আমরা দেখি তাহলে এই জি বি এন পি ভি টি, তাহলে কি হবে, কি দাঁড়াবে, তাহলে এখানে আমাদের কিন্তু দেখো সবগুলো এফ দিয়ে শুরু আছে, তার মানে তো এখানে আমার এফ তো আসবেই আসবে, এখানে তো কোনো সন্দেহের জায়গায় নেই, সবগুলোই দেখো এফ দিয়ে শুরু আছে। তাহলে এই এফ, জি আর এফ আছে, তাহলে কি এফ থেকে আমরা জি এর দিকে যেতে পারবো, ঠিক আছে, এফ থেকে জি এর দিকে গেলাম, তাহলে এ আসলে কি হবে, এটা এ আসলে ওই এই সিকোয়েন্সেই যদি আসে তাহলে এ থেকে বি এ গেলাম। একই রকম ভাবে তুমি যদি পরপর যাও তাহলে এম থেকে এন এর দিকে, ও থেকে পি এর দিকে, এই যে এটা কি এসেছে দেখো, এই ওটা উপরে ছিল পিটা নিচে, এখানে দেখো পিটা উপরে ওটা নিচে, তাহলে এইভাবেই যাব আমি। তারপরে ইউ, ইউ থেকে ভি এ যেতে পারবো, আর এস থেকে টি এ যেতে পারবো, তাহলে কি হলো এফ এ এম ও ইউ এস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন? আচ্ছা
এটা কিন্তু অনেকেই পেরেছো, অনেকেই পারোনি, অনেকেই ভুল উত্তর করে এসেছো, অনেকে 81 করে এসেছো। আমাকে বলেছো তোমরা যে স্যার এটা 81 করে দিয়েছি, আমি বললাম যে না, এটা 81 না, এটা একদম সহজ, 100ই হবে। কি লজিকে হচ্ছে, এই যে 1 আর 5 কত হয় 6, আর 6 এর স্কোয়ার করলে হচ্ছে 36, 4 আর 3 প্লাস করলে কত হয় 7, 7 এর স্কোয়ার করলে কত হয় 49। একই রকম ভাবে 5 আর 7 কত, 5 আর 7 আমি যদি করি, তাহলে আমার যেটা হচ্ছে তার সাথে আমি স্কোয়ার করব, আর এখানে 8 আর 2 আছে 10, তাহলে 10 এর স্কোয়ার তো 100ই আসছে, তাই না? এটা 12 এর স্কোয়ার যদি হয়ে যায়, তাহলে 12 এর স্কোয়ার 144। তাহলে দেখো সবগুলো যোগ করে তার স্কোয়ার যদি করি, তাহলে উত্তরটা কিন্তু বেরিয়ে যাবে 100। কেমন? আচ্ছা, পরেরটা দেখো, সুন্দর প্রশ্ন দিয়েছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং ইউনিভার্সিটিজ অ্যাজ দে ইভলভ ইন অ্যাসেন্ডিং অর্ডার ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। পোস্ট ইন্ডিপেন্ডেন্স কিন্তু বলেছে, ঠিক আছে? স্বাধীনতার পরবর্তীতে যে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপিত হয়েছিল, সেগুলো পরপর অ্যাসেন্ডিং অর্ডারে আমাদেরকে সাজাতে বলেছে। তাহলে এই স্বাধীনতার পরেই আমরা প্রথম কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এগ্রিকালচারাল ইউনিভার্সিটিটা রয়েছে 4। তাহলে দেখো 4 কোনটা অপশনে আছে, 4 কিন্তু আছে প্রথম অপশন হিসাবে অপশন বি তে। তাহলে এটা বাকিগুলো আর দেখারই দরকার নেই। পরবর্তীতে আমাদের ওপেন ইউনিভার্সিটি এসেছে, ঠিক আছে? তারপরে আমাদের টেকনিক্যাল এসেছে, তারপরে পেট্রোলিয়াম এসেছে, এবং অ্যাট লাস্ট আমাদের টিচার এডুকেশন ইউনিভার্সিটি আসে, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 21 হচ্ছে অপশন বি। আচ্ছা, 22 এরটা দেখো। As per PwC Research Organization's global survey, the financial growth of entertainment and media industry in future will be powered by. তাহলে গবেষণা সংস্থা বলছে PwC এর একটি বৈশ্বিক জরিপে পাওয়া গেছে যে ভবিষ্যতে বিনোদন আর গণমাধ্যম শিল্প অর্থনৈতিক বৃদ্ধিতে শক্তিশালী হবে। এটা কিসের মাধ্যমে শক্তিশালী হবে, বা এই বিষয়টা হচ্ছে আমাদের কনজিউমার স্পেন্ডিং, ঠিক আছে? এই যে গ্রাহকের যে ব্যয়, সেই ব্যয় থেকে কি হচ্ছে, এটা আস্তে আস্তে আরো পাওয়ার পাচ্ছে, যে বিনোদন এবং গণমাধ্যম সেটা ভবিষ্যতে কিন্তু গ্রাহকের ব্যয় থেকেই শক্তিশালী বা বৃদ্ধি পাবে। পরেরটা দেখো রয়েছে, এটা সিবিসিএস। আমি একটু আগেই বললাম সিবিসিএস থেকে এর আগেও একটা প্রশ্ন ছিল, এখানেও একটা প্রশ্ন আমাদের সিবিসিএস থেকে আছে। তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এসেনশিয়াল টু অবটেইন এ 4-year ইউজি অনার্স উইথ রিসার্চ ডিগ্রি। তাহলে 4 বছরের স্নাতক বলেছে অনার্স সহ যে রিসার্চ ডিগ্রি অর্জনের জন্য কোনটা আমাদের প্রয়োজন, কোন বিকল্পটা আমাদের প্রয়োজন। তাহলে এক্ষেত্রে রিসার্চ প্রজেক্টের জন্য আমরা দেখব যে আমাদের 12টা যে ক্রেডিট, 12 ক্রেডিট দরকার হচ্ছে রিসার্চ প্রজেক্টের জন্য। তাহলে আর বাকি যেটা রয়েছে যে অনার্স সহ, তাহলে এটা 4 বছরের জন্য আমাদের এই 160 ক্রেডিট ইনক্লুডিং 12 ক্রেডিট ফ্রম রিসার্চ প্রজেক্ট। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো সিবিসিএস থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমাদের এসেছিল, খুব কঠিন কিন্তু নয়। একটু যদি জানা থাকে ক্রেডিট কি বা সেমিস্টার সিস্টেম, সিবিসিএস সিস্টেম, এগুলো জানা থাকলে কিন্তু আমরা উত্তর করতে পারবো। কোশ্চেন নাম্বার 24, আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং দ্য লার্নিং কন্টেন্টস ইন প্রফেশনাল এডুকেশন প্রোগ্রাম। তাহলে নিম্নলিখিত বলেছে বিকল্পগুলি থেকে প্রফেশনাল এডুকেশন প্রোগ্রাম শিক্ষার জন্য কোন উপাদানগুলো আমাদের দরকার। তাহলে যেগুলো আমাদের দরকার সেটা হচ্ছে কোর কনসেপ্ট দরকার, প্রিন্সিপাল, টেকনিক দরকার, অ্যাপ্লিকেশন এবং প্র্যাকটিস। অপশন সি। এগুলো আমাদের কিসের জন্য দরকার? এগুলো দরকার হচ্ছে লার্নিং কন্টেন্টস ইন প্রফেশনাল এডুকেশন প্রোগ্রামের জন্য এগুলো দরকার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা বলেছে স্টাডিজ অফ নিয়ার ইস্টার্ন অ্যান্ড ফার ইস্টার্ন, যেটাকে আমরা বাংলাতে নিকট প্রাচ্য আর দূর প্রাচ্য বলছি। সেক্ষেত্রে সমাজ ও সংস্কৃতি, ভাষা, লোক সমাজ, ইতিহাস এবং তত্ত্বের অধ্যয়ন যে নামে পরিচিত, তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা অরিয়েন্টাল লার্নিং বলছি, তাই না? যেটা আমাদের নিয়ার ইস্টার্ন, নিকট প্রাচ্য আর দূর প্রাচ্যের, যেখানে আমরা সমাজ, সংস্কৃতি, ভাষা, ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি, আর্কিওলজি এগুলো নিয়ে আলোচনা করছি, সেগুলো হচ্ছে আমাদের অরিয়েন্টাল লার্নিং এর মধ্যে পড়ছে। এবার আমাদের রয়েছে প্যাসেজ। প্যাসেজ নিশ্চয়ই প্রত্যেকে করেছো, খুব সুন্দর একটা প্যাসেজ দিয়েছে। তো প্যাসেজের উত্তরগুলো জাস্ট আমি শুধু তোমাদের মার্ক করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার রয়েছে আমাদের প্রথমটা 26, যেখানে বলছে হোয়াট প্রসপেক্ট ইজ রেজড বাই রিসেন্ট রিসার্চ ইন বায়োলজি। তাহলে বায়োলজির ক্ষেত্রে রিসেন্ট কোনটা আমরা পাচ্ছি? সাম্প্রতিক গবেষণার যে জায়গাটা, সেখান থেকে আমরা ইমপ্রুভ হেলথ ইন ওল্ড এজ অ্যান্ড ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি, তাহলে এটা পাচ্ছি আমরা, ঠিক আছে? আচ্ছা, বার্ধক্য বিজ্ঞান। বার্ধক্য বিজ্ঞান কি? বার্ধক্য বিজ্ঞান হচ্ছে স্টাডি অফ ওল্ড অ্যান্ড এজিং। খুবই সহজ ছিল এটা।
এটা কিন্তু সবারই পারা উচিত। এই 27 নাম্বারটা কিন্তু সবারই পারা উচিত। মানে কেউ যদি প্যাসেজটাও না পড়ে তাও কিন্তু 27 নাম্বার প্রশ্নের উত্তর সবাই কিন্তু করতে পারবে। এবার পরেরটা বলেছে হোয়াট প্রুভস, যেখানে কি জীববিজ্ঞানের গবেষণায় বার্ধক্য বিজ্ঞানের সচল হওয়ার প্রমাণ। সচল হওয়ার প্রমাণ আমরা পাচ্ছি কোথা থেকে? প্রমাণ পাচ্ছি পাবলিকেশন থেকে, পাবলিকেশন অ্যান্ড স্টার্ট আপ ইউনিট থেকেই পাচ্ছি। আচ্ছা, পরেরটা বলছে বার্ধক্য ও জীবন বৃদ্ধির গবেষণায় পরিণাম হিসাবে, রেজাল্ট হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি? রেজাল্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইস্যু, আর্থসামাজিক রাজনৈতিক এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এবং 30 নাম্বার what according to the author the nature want the human beings, লেখকের অনুসারে প্রকৃতি মানুষকে কি সতর্কবাণী দিচ্ছে? প্রকৃতি আমাদেরকে কি সতর্কবাণী দিচ্ছে? যে নেচার কি রিগার্ডস প্ল্যানস অফ হিউম্যান বিংস, তাহলে প্রকৃতি মানুষের পরিকল্পনাকে উপেক্ষা করছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কম্প্রিহেনশনের কোশ্চেন। 31 a young adult who spent considerable time with video games, social media and other internet governed activities is called a, খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা জানি যে ইয়ং অ্যাডাল্ট বা ইয়ং জেনারেশন কি হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়ার প্রতি খুব অ্যাট্রাক্ট হয়ে পড়ছে, ভিডিও গেম এগুলোর প্রতি খুব অ্যাট্রাক্ট হয়ে পড়ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে স্ক্রিনেজার। ঠিক আছে, স্ক্রিনেজার হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে স্ক্রিন অ্যাডিক্টেড যে বিষয়টা আমরা বলি, মোবাইল ফোন বা স্ক্রিন কোনো একটা ভিডিও গেম তার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেটাকে আমরা শর্ট টার্মে বলছি স্ক্রিনেজার। কেমন? আচ্ছা, 32 identify from the following a benefit which intranet does not provide. intranet কোনটাকে প্রোভাইড করে না? ইন্ট্রানেট, ইন্ট্রানেট কিন্তু বলেছে, ঠিক আছে, নট ইন্টারনেট। ইন্ট্রানেট আর ইন্টারনেটের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, আমরা সবাই জানি। যেটা আমরা কি, ইন্টারনেট হচ্ছে আমাদের কি প্রাইভেট নেটওয়ার্কের মতো, তাই না? ইন্টারনেট যেটা আমাদের নিজস্ব। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে ইন্টারনেট পরিষেবা থেকে যে সুবিধাটি পাওয়া যায় না, তাহলে কোনটা সুবিধা আমরা পাই না? ইন্টারনেট থেকে আমরা যে সুবিধাটা পাই না সেটা হচ্ছে অপশন ডি। ঠিক আছে, হাই সিকিউরিটি পাসওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা 33। আচ্ছা, এখানে অ্যাসারশন রিজন দিয়েছে আমাদের কম্পিউটার ক্যান ডু কম্পিউটিং অ্যান্ড টেলিকনফারেন্সিং, আর রিজনে বলেছে আমাদের কম্পিউটার উইথ ইন্টারনেট কানেক্টিভিটি অ্যান্ড হ্যাভিং প্রপার সফটওয়্যার ক্যান ডু কম্পিউটিং অ্যান্ড টেলিকনফারেন্সিং। তাহলে এখানে দেখো আমাদের প্রথমটা তো ঠিকই আছে, কম্পিউটার কি করছে? কম্পিউটিং গণনার কাজ করছে, মানে গণনার কাজও করছে এবং তার সাথে সাথে টেলিকনফারেন্সিং এটাও করছে, তাহলে তো আমাদের অ্যাসারশন তো ঠিকই আছে। এবং তার সাথে বলেছে যে কম্পিউটার উইথ ইন্টারনেট কানেক্টিভিটি অ্যান্ড হ্যাভ প্রপার সফটওয়্যার ক্যান ডু কম্পিউটিং টেলিকনফারেন্সিং, তাহলে এটা রিজন আর এটা অ্যাসারশন কিন্তু দুটোই কি কারেক্ট এক্সপ্লেনেশন। ঠিক আছে, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এই অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের হয়ে গেল 33। চলে আসবো 34। ঠিক আছে, সবই পাচ্ছ, ডেটা ইন্টারপ্রিটেশন পাচ্ছ না, এটা নিয়ে তোমাদের অনেকেরই মাথা ব্যথা যে স্যার ডেটা ইন্টারপ্রিটেশন কি দেয়নি? হ্যাঁ, ডেটা ইন্টারপ্রিটেশন দিয়েছে, কিন্তু গতানুগতিক ভাবে যে ধরনের ডেটা ইন্টারপ্রিটেশন করে আমরা অভ্যস্ত, অর্থাৎ একটা কোনো চার্ট দেয়া থাকবে বা টেবিল দেয়া থাকবে যেখান থেকে 5টা প্রশ্ন থাকবে, সেরকম কিন্তু কোনো ডেটা ইন্টারপ্রিটেশন আমাদের দেয়নি। আমাদের সেই প্যাটার্নটা থেকে বেরিয়ে এসে আলাদা আলাদা করে ম্যাথামেটিক্যাল সলিউশন কিছু করতে দিয়েছে, মানে পাই চার্টের মতো। দেখো এই যে কোশ্চেন নাম্বার 34 দিয়েছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেটা ইন্টারপ্রিটেশন, বাট এখানে একটা চার্ট থেকে একটাই প্রশ্ন আমাদের করতে হবে, যেরকম ভাবে আমরা এতদিন ধরে প্র্যাকটিস করে এসেছি তার বাইরে গিয়ে কিন্তু একটু প্রশ্নটা করেছে। সেই জন্য হয়তো তোমরা অনেকেই ভাবছো যে ডেটা ইন্টারপ্রিটেশন পাইনি, ডেটা ইন্টারপ্রিটেশন পেয়েছো, কিন্তু একটু অন্য রকম ভাবে পেয়েছো, আলাদা আলাদা করে প্রশ্নগুলো কিন্তু দিয়েছে। তাহলে এখানে দেখো ইউনিভার্সিটি এবং কলেজ আমাদের দুটো আলাদা করে শো করেছে। সেক্ষেত্রে এখানে বলেছে যে 504টা ইউনিভার্সিটি আর 25,951টা রয়েছে আমাদের কলেজ। এবার এখানে আমাদের এগুলো চার্টে গ্রেড 1 2 3 ভাবে দিয়েছে। দেখো এই যে গ্রেড 1 তার সিম্বলটা কি, গ্রেড 2 এর সিম্বল কি, গ্রেড 3 এর সিম্বল কি। এবার এখান থেকে প্রশ্নটা আমাদের কি দিয়েছে দেখো, যে what is the percentage correct to 1 decimal place of higher education institution, college and universities that falls into grade 3? তাহলে গ্রেড 3 এর ক্ষেত্রে কোনটা ইউনিভার্সিটির? তাহলে এই আমরা গ্রেড 3 এ দেখছি, মানে এই সিম্বলটা 7% আছে। আর আমরা কলেজের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কলেজের গ্রেড 3 মানে হচ্ছে এই 23%, এই যে এই সিম্বলটা।
ঠিক আছে, গ্রেড 3। তাহলে এখান থেকে আমাদের দুটো একসাথে কিন্তু যোগ করে বলতে হবে এবং তার পার্সেন্টেজ, এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন যদি করে দেখো তাহলে বেরোবে 22.7। কেমন? 22.7 এটা কারেক্ট অ্যান্সার বেরোবে। 35 নম্বর প্রশ্নটা আইসিটি থেকে দিয়েছে, ম্যাচিং করতে হবে। কিছু এমন জিনিসের নাম দিয়েছে যেগুলো আমরা সাধারণভাবে কিন্তু ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে ব্লু জিন্স নেটওয়ার্কের কথা বলেছে, গো টু মিটিং বলেছে, ওয়েবএক্স বলেছে এবং জুম বলেছে। যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যবহার করি, গুগল মিটটাকে বেশি প্রেফার করি, কিন্তু তাও এখানে এমন কিছু ভিডিও কনফারেন্সিং অ্যাপের কথা বলেছে এবং সেক্ষেত্রে কে বা কারা এগুলোকে ইনভেন্টেড করেছেন বা কাদের দ্বারা এগুলো পরিচালিত সেটা আমাদেরকে ম্যাচিং করতে হবে, মানে কিছু কোম্পানিরও নাম দেওয়া রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি ম্যাচিং করো তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে অপশন বি। কেমন? অপশন বি। তাহলে 35-এর হলো অপশন বি। আচ্ছা, 36, আইডেন্টিফাই ওয়ান অফ দা ডিসঅ্যাডভান্টেজ অফ জিওথার্মাল এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোইং। তাহলে জিওথার্মাল এনার্জি উৎসের একটি অসুবিধা। তাহলে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্ন অ্যাবাউট গ্রিন হাউস এমিশন, এটা হচ্ছে আমাদের অসুবিধা। কোশ্চেন নাম্বার 37, এখান থেকে আমাদের বের করতে হবে। দেখো কি বলেছে, একটা বাজেট আমাদের দিয়েছে বা ডেটা দিয়েছে, সেখান থেকে বলছে গৃহস্থ পরিবারের মাসিক বাজেটের সংক্ষিপ্ত পরিসংখ্যান, যেখানে মাসিক বাজেটের আর সঞ্চয় বহির্ভূত সম্ভাব্য শতাংশ দিয়েছে। তাহলে কি কি ক্যাটাগরি? ফুড, ক্লথিং, রেন্ট, সেভিং আর হচ্ছে আদার এক্সপেন্সিভ। এটা কিন্তু অনেকেই করতে পারোনি। তাহলে এখানে দেখো দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে মানে আমাদের এখানে বলেছে সঞ্চয় বহির্ভূত, আর এখানে কি কোনটা আছে? সঞ্চয়, সেভিংসটা আছে। তাহলে দুটোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে শুধু আমরা যদি এখানে দেখি ক্যাটাগরি গুলো, মানে ফুড খাওয়ার 4000, ক্লথিং পোশাকে দেখছি 1200, আর ভাড়াতে দেখছি 2000, আর অন্যান্য খরচে হচ্ছে 1800। তাহলে এই সবগুলোকে যদি যোগ করো, সবগুলোকে যোগ করলে কত হবে? সবগুলোকে যোগ করলে হবে 9000। আর এর সাথে মানে এগুলো কি হলো? এগুলো হচ্ছে সঞ্চয় বহির্ভূত। এই যেগুলো বেরোলো কিন্তু সঞ্চয় বহির্ভূত। আর সঞ্চয়টা কত? সেভিংসটা কত? সেভিংস হচ্ছে 1500। তাহলে এটার সাথে আবার 1500 যোগ করে দাও, মানে 9000-এর সাথে 1500 যোগ করে দাও। তাহলে 9000-এর সাথে 1500 যোগ মানে 10,500। এবার এটারই পার্সেন্টেজ বের করো, ইন্টু 100 করে দাও। তাহলে ইন্টু 100 করলে কত বেরোবে? ইন্টু 100 যদি করো তাহলে আচ্ছা, প্রশ্নটা দেখো কি বলেছে। প্রশ্ন এখানে আমাদের বলেছিল মাসিক বাজেটের সঞ্চয় বহির্ভূত সম্ভাব্য শতাংশ, মানে অ্যাপ্রক্সিমেট বের করতে বলেছে। দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ দ্য মান্থলি বাজেট নট স্পেন্ড অন সেভিং। নট স্পেন্ড যেটা ব্যবহার হয়নি, কিসে? সঞ্চয় বহির্ভূততে। তাহলে এটা করলে আমাদের অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন আমি করে দেখেছি, এটা 85 পয়েন্ট সামথিং বেরোচ্ছিল। হ্যাঁ, 85 পয়েন্ট ওই 7.1 বা এরকম বেরিয়েছিল। তাহলে 86ই হবে, যেহেতু এখানে অ্যাপ্রক্সিমেট বলেছে। কেমন? আচ্ছা, 38-এ আসো। খুব সহজ প্রশ্ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা কোথায় ইউজ হয়েছিল? এই যে কথাটা এখানে বলেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি প্রচলনের কৃতিত্ব, এটা হচ্ছে ব্রাটল্যান্ড কমিশন। ঠিক আছে, WCED। আচ্ছা, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরেরটা তো খুবই সহজ, আইডেন্টিফাই দ্য ক্লিন এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোইং। দেখো এখানে কিন্তু তিনটেই ফসিল ফুয়েলের কথা বলেছে, শুধুমাত্র এই জিওথার্মাল যেটাকে আমরা ভূতাপীয় শক্তি বলছি সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে ক্লিন এনার্জি। ঠিক আছে, বিশুদ্ধ শক্তির উৎস। বিশুদ্ধ শক্তির উৎস হচ্ছে জিওথার্মাল। আর জিওথার্মাল মানে আমরা কি জানি? ইন্টারনাল হিট অফ দা আর্থ, এটাকে কাজে লাগিয়ে আমরা কি করি? জিওথার্মাল শক্তি আমরা উৎপাদন করে থাকি। আচ্ছা, 40 নাম্বার, হোয়াট ডাজ NAMA নামা স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ? তাহলে ক্লাইমেট চেঞ্জের যে কনটেক্সট বা প্রসঙ্গ, সেক্ষেত্রে NAMA এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে ন্যাশনালি অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য দোহা অ্যামেন্ডমেন্ট অফ 2012 ইজ রিলেভেন্ট টু হুইচ অফ দ্য ফলোইং? তাহলে দোহা অ্যামেন্ডমেন্ট যেটা 2012 সালে হয়েছিল সেটা কিসের সঙ্গে প্রাসঙ্গিক বা সম্পর্কিত? এটা হচ্ছে কিয়োটো প্রোটোকলের সাথে সম্পর্কিত। 42, স্পটিং এরর্স অ্যান্ড রিসলভিং ইনকনসিস্টেন্স ইন ডেটা ইজ কল্ড। তাহলে ডেটা যে ভুল বা অসঙ্গতিকে চিহ্নিত করে সেটার যে সমাধান করা হচ্ছে, রিসলভিং, দেখো বলেছে এই রিসলভিং এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ডেটা ক্লিনজিং। কেমন?
আচ্ছা, 43 অ্যাসার্টস এন্ড রিজন আরো একটা দিয়েছে, ডেটা গভর্নেন্স সেটস ইন্টারনাল স্ট্যান্ডার্ড ডেটা পলিসিস দ্যাট অ্যাপ্লাই to how data are gathered, stored, processed and disposed of. রিজনে দেখো কি বলছে, রিজনে বলছে ডেটা গভর্নেন্স মেইনটেইনস সার্টেন প্রিন্সিপালস টু মেক এফেক্টিভ ডেটা গভর্নেন্স হুইচ কি কি অ্যাকাউন্টেবিলিটি, স্ট্যান্ডার্ডাইজ রুলস এন্ড রেগুলেশন, ডেটা কথা বলেছে এখানে, ডেটা কোয়ালিটি, ট্রান্সপারেন্সি, বিভিন্ন রকম কথা আমাদের এখানে বলেছে, বাংলাগুলো দেখে নিতে পারো। তাহলে এক্ষেত্রে কোনটা ঠিক বা কোনটা ভুল আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথম যেটা আছে যে দেখো ডেটা গভর্নেন্স মানে কি বলছে, ডেটা গভর্নেন্স আভ্যন্তরীণ মান ডেটার নীতি সমূহ সেট করে, যেটা কি নীতি সমূহ সেট করে মানে সংগ্রহ হচ্ছে, সংরক্ষণ হচ্ছে, প্রক্রিয়া হচ্ছে এবং নিষ্কাশন হচ্ছে, ডিসপোজড অফ। এবং দায়িত্ব বা নীতিগুলো কি কি, এখানে ডেটা গভর্নেন্স এর নীতিগুলো, দায়িত্ব কথা বলছে, ঠিক আছে, মান্য নিয়ম বিধিবদ্ধতা, ডেটা স্টুয়ার্ডশিপ এর কথা বলেছে, গুণমান বা কোয়ালিটির কথা বলেছে এবং স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির কথা বলেছে। সবগুলোই কিন্তু আমাদের ঠিকই আছে, সুতরাং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অপশন এটাই হবে সঠিক উত্তর। কেমন? তাহলে কোশ্চেন নাম্বার 43 বেরোলো, এবার হচ্ছে 44 এ চলে আসবো। দেখো 44 কি বলেছে, খুব সুন্দর প্রশ্ন দিয়েছে। ডেটা ইন্টারপ্রিটেশন টাইপই কিন্তু প্রশ্ন, কিন্তু একসাথে 5টা পাও। দেখো বলেছে, in a survey 300 respondents were asked whether they own a vehicle or not. If yes, they were further asked to mention whether they own a car or scooter both. Their responses were tabulated below. তাহলে একটা সার্ভে করে 300 জন উত্তরদাতাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের নিজস্ব কোনো ভেহিকেল বা যানবাহন আছে না নেই। আর যদি হ্যাঁ হয়, তাদের আবার পুনরায় জিজ্ঞেস করা হয়েছিল, মানে ধরো যে তোমার যদি কোনো একটা যানবাহন থাকে, তাহলে তুমি বললে হ্যাঁ আমার আছে। এবার তোমাকে আবার আমি প্রশ্ন করলাম যে তোমার কি যানবাহন আছে, তোমার গাড়ি আছে না স্কুটার আছে, না দুটোই আছে কিনা, তোমাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আমি মোট 300 জনকে জিজ্ঞেস করেছি যাদের যানবাহন আছে কিনা, আর থাকলে সেটা কি ধরনের যানবাহন, তাদের গাড়ি আছে, মানে গাড়ি বলতে আমরা এখানে 4 হুইলারটাই বেশি বুঝি, না তাদের 2 হুইলার বা স্কুটার আছে, না তাদের দুটোই আছে। এইভাবে একটা তারা রেসপন্স দিয়েছে, এবং রেসপন্স গুলো কিন্তু পুরুষ মহিলা অর্থাৎ মেল ফিমেল দুজনেই কিন্তু দিয়েছে। তাহলে নিজস্ব যানবাহন কি বলছে, নিজস্ব যানবাহন আছে কি, গাড়ি আছে 40 জন পুরুষের, ঠিক আছে, আর 34 জন মহিলার গাড়ি আছে, স্কুটার আছে 30 জন পুরুষের, আর স্কুটার আছে এখানে 20 জন মহিলার। আর দুটোই আছে, দেখো দুটোই, মানে গাড়ি স্কুটার দুটোই আছে এরকম পুরুষের সংখ্যা হচ্ছে 60, আর গাড়ি স্কুটার দুটোই আছে এরকম মহিলার সংখ্যা হচ্ছে 46। আর নিজস্ব কোনো যানবাহন নেই এরকম পুরুষের সংখ্যা হচ্ছে 20, আর নিজস্ব কোনো যানবাহন নেই এরকম মহিলার সংখ্যা হচ্ছে 50। তাহলে বের করতে কি বলেছে, শতকরা কত উত্তরদাতার স্কুটার নেই, স্কুটার নেই কতজনের, what percentage of respondents do not own a scooter। তাহলে আমরা আগে কি কি বের করব, আমরা আগে দেখবো স্কুটার নেই কাদের কাদের। দেখো এদের গাড়ি আছে, তার মানে এদের স্কুটার নেই। কার নেই স্কুটার, এই 40 জনের স্কুটার নেই পুরুষের মধ্যে। আর কাদের নেই, নিজস্ব যানবাহন নেই, তার মানে এদের স্কুটারও নেই গাড়িও নেই। তাহলে কজন আছে এরকম, 20 জন। তাহলে টোটাল কত হলো, পুরুষের মধ্যে 60 জন এমন আছে যাদের কি, যাদের স্কুটার নেই, ঠিক আছে, মানে নিজস্ব কোনো যানবাহনও নেই। আর এরকম মহিলা কত আছে, মহিলা দেখো এরকম আছে 34 জন যাদের কি আছে, গাড়ি, মানে স্কুটার নেই এদের, এদের আছে গাড়ি। আর 50 জন এমন আছে, 50 জন এমন কি আছে, এদের কি, এদের নিজস্ব যানবাহন নেই, তার মানে এদের স্কুটারও নেই। তাহলে এই সংখ্যাটা হচ্ছে কত, 50। তাহলে দুটোকে যোগ করো, তাহলে আমার দাঁড়াচ্ছে 84। তাহলে টোটাল কত হলো, টোটাল এমন কতজন আছে যাদের কিছুই নেই, কোনো যানবাহনই নেই। তাহলে 60 আর হচ্ছে 84, তাহলে 60 আর 84 কত হচ্ছে 144। আর টোটাল কতজনকে নিয়ে আমি সার্ভে করেছি, 300 জনকে। তাহলে 300 জনের মধ্যে কি দেখলাম, 300 জনের মধ্যে আউট অফ 300 144 জনের কি, 144 জনের কোনো স্কুটার নেই বা নিজস্ব যানবাহন নেই। তাহলে এটার এবার পার্সেন্টেজ বের করে দাও, সিম্পল জিনিস, ভাগ করে দাও 3। তাহলে 144 ভাগ 3, 144 থেকে গেল উপরে আর নিচে থাকলো 3। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে 48 হবে। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, বুঝতে পারছো কিনা উত্তরগুলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্টস করে জানিও। কেমন?
আচ্ছা, চলে আসবো কোশ্চেন নাম্বার 45। আচ্ছা, ডেটা টাইপ আর ডেটা ডেসক্রিপশন দিয়েছো, খুবই সহজ, জাস্ট একটাই মেলাতে হবে, একটা মেলালেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, রেশিও, আমরা যদি রেশিওটা মেলাই না তাহলে কিন্তু হয়ে যাবে। রেশিও, রেশিও আমাদের কোনটাতে আছে? ডি তে। রেশিও আছে আমাদের ডি তে। আর রেশিও আমরা কি জানি? রেশিও হচ্ছে আমাদের কোনটা? যে ক্যান অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড সবগুলোই আমরা করতে পারি। তাহলে এই 2 নাম্বারটা কেমন? এই মানে অপশন বি। আর বাকিগুলো বুঝতেই পারছো, নমিনাল ডাটা, নমিনাল আমাদের হচ্ছে ক্যানট পারফর্ম ম্যাথমেটিক্যাল অপারেশন। ঠিক আছে, নমিনাল দিয়ে আমরা গাণিতিক অপারেশন বা গাণিতিক প্রয়োগ আমরা করতে পারি না। অর্ডিনাল কি করছে? অর্ডিনাল, অর্ডিনাল আমাদের করছে কি? ক্যান অ্যারেঞ্জ অর্ডারলি, পরপর আমরা ক্রমানুসারে আমরা লিখতে পারছি। আর সিএ কি রয়েছে? ইন্টারভেল, ইন্টারভেল মানেই হচ্ছে ক্যান অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট বাট ক্যানট মাল্টিপ্লাই অর ডিভাইড। তাহলে শুধুমাত্র যোগ আর বিয়োগ করতে পারছি, ঠিক আছে, অ্যাড আর সাবট্রাক্ট করতে পারছি, কিন্তু গুণ ভাগ কিছুই করতে পারছি না। তাহলে আমাদের কোনটা? এটা ইন্টারভেল ডেটা। তাহলে অপশন মানে এখানে সিটা হয়ে যাচ্ছে কি? সিটা হয়ে যাচ্ছে 1 এ। দেখো এই সি আছে আমাদের 1 এ। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেন নাম্বার এটা বললাম 45, 45 এর উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, পরেরটা দেখো, একদম কমন কোশ্চেন, তোমাদের বারবার করে বলেছিলাম ব্লেন্ডেড লার্নিং থেকে কোশ্চেন কিন্তু আসবে, যেখানে কি একটা লার্নিং মডেল কম্বাইন করছে কনভেনশনাল ফেস টু ফেস কমিউনিকেশন উইথ নন কনভেনশনাল ইলেকট্রনিক্যালি প্রডিউস লার্নিং ইনপুট। এটাকে আমরা বলছি কি? ব্লেন্ডেড লার্নিং। এই প্রশ্ন কিন্তু এর আগেও সেট পরীক্ষাতে এসেছে এবং আবার এটা কিন্তু অন্যরকম ভাবে প্রশ্নটা রিপিট করেছে। কেমন? আচ্ছা, চলে আসবো কোশ্চেন নাম্বার 47। কমন প্রশ্ন একদম, যারা অনলাইন অফলাইন ক্লাসে এনইপি 2020 করেছিলে, নিউ এডুকেশন পলিসি, সেখান থেকে কিন্তু প্রশ্ন দেখো দিয়েছে। তাহলে এর কি রিকমেন্ড করছে? যে গ্রস এনরোলমেন্ট রেশিও হায়ার এডুকেশনে কত হবে 2035 এর মধ্যে, মানে কত থেকে কত? এটা হচ্ছে 26.3 থেকে আমরা বাড়াবো হচ্ছে 50% এ নিয়ে যাব। কিসের ক্ষেত্রে? হায়ার এডুকেশন ইনক্লুডিং ভোকেশনাল, মানে হায়ার এডুকেশন এবং তার সাথে সাথে ভোকেশনাল বৃত্তিমূলকের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই আমরা রেশিওটাকে কতটা বাড়াবো, পার্সেন্টেজটাকে 26.3 বর্তমানে রয়েছে, সেটাকে নিয়ে যাব 50%। কত সালের মধ্যে টার্গেট নিয়েছি? 2035 সালের মধ্যে। একদম কমন কিন্তু প্রশ্ন, পরপর দুটো প্রশ্নই কিন্তু তোমাদের কমন। কোশ্চেন নাম্বার 46, কোশ্চেন নাম্বার 47 দুটোই কিন্তু কমন প্রশ্ন। আচ্ছা, পরেরটা দেখো বলেছে, in a group of members with different backgrounds the barrier to communication among the primarily rises from। তাহলে ভিন্ন ভিন্ন পটভূমি থেকে বিভিন্ন যে সদস্যরা আসছে, তাদের নিয়ে আমি কি করছি? একটা গঠিত একটি সমষ্টির মধ্যে যদি কোনো একটা প্রতিবন্ধকতা দেখতে পাই, তার উৎসটা কি? কোনো একটা সমস্যা যদি তৈরি হয়, তার উৎস হচ্ছে আমাদের এই জাতিসত্তা বা এথনিসিটি আমরা বলে থাকি। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কমিউনিকেশন থেকে চার্লস ডারউইনের ক্ষেত্রে এখানে বলেছে যে দ্য এক্সপ্রেশন অফ ইমোশন বাই মেন অ্যান্ড অ্যানিমালস। ঠিক আছে, তাহলে মানুষ এবং পশুদের আবেগের যে বহিঃপ্রকাশ, তাহলে এই বহিঃপ্রকাশটাকে কি বলি? বহিঃপ্রকাশ যদি হয় তাহলে অবশ্যই এটা নন ভার্বালের মধ্যেই পড়বে, অমৌখিক। ঠিক আছে, এটা চার্লস ডারউইনের মতে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট প্রশ্ন, এটাও কিন্তু দিয়েছে আমাদের এই কমিউনিকেশন থেকে। দ্য ডকুমেন্টারি ফিল্ম মেকিং মুভমেন্ট দ্যাট বিগ্যান ইন ফ্রান্স ডিউরিং 1960 ইজ নোন অ্যাজ। তাহলে যে ডকুমেন্টারি ফিল্ম তৈরির যে ফিল্ম মেকিং এর জন্য যে মুভমেন্ট বা আন্দোলন শুরু হয়েছিল 1960s এ, কোথায়? ফ্রান্সে, সেটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে সিনেমা ভেরিটে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সিনেমা ভেরিটে হচ্ছে যেটা 1960 এর দশকে শুরু হয়েছিল ফ্রান্সে, বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম বানানোর জন্য যে আন্দোলন, সেটাকে আমরা বলছি সিনেমা ভেরিটে। তাহলে এই হচ্ছে 50টা প্রশ্নের তোমাদের কাছে আমি সলিউশন দিলাম। যদি এরকমও হতে পারে যে ফাইনাল অ্যান্সার কি বেরোবে, এক থেকে দুটো প্রশ্নের উত্তর হয়তো বা চেঞ্জ হতে পারে বা নাও হতে পারে। আমি যা মোটামুটি উত্তর আমার নলেজ থেকে দেওয়ার চেষ্টা করলাম, আমার মনে হয় বেশিরভাগ উত্তরই কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা, এবং এগুলোই তোমরা আগামীতে হয়তো ফাইনাল অ্যান্সার কিতে যেখান থেকে কমিশন দেবে ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, প্রত্যেকে অ্যান্সার গুলো মিলিয়ে নেবে। এবং এই যে আমি উত্তরগুলো বললাম, কার কটা ঠিক হলো আমার যে সলিউশন সেখান থেকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। এটা কিন্তু ওয়াই সিরিজ রয়েছে, আমি বলে দিলাম। একই রকম ভাবে তোমরা এক্স এবং জেড সিরিজটাও একটু নিজেরা কোন প্রশ্নে বা তোমাদের প্রশ্নপত্রে কোথায় কোন প্রশ্নটা আছে সেটা খুঁজে নিয়ে কিন্তু
মার্ক করবে এবং তোমরা অবশ্যই জানাতে পারো যে আমার সলিউশন থেকে তোমাদের মোট কটা প্রশ্ন ঠিক হচ্ছে। এবং যাদের পরীক্ষা হয়তো আশানুরূপ হয়নি, খুব একটা ভালো হয়নি, তাদের ভেঙে পড়ার কিছু নেই। আগামীতে আমাদের নেট পরীক্ষা রয়েছে সামনের মাসেই, এবং আবার আগামী বছর কিন্তু সেট পরীক্ষা হবে। সুতরাং প্রিপারেশন বন্ধ করলে চলবে না, কন্টিনিউ প্রিপারেশনের মধ্যে থাকো। অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, নেট বা সেট কিন্তু কোয়ালিফাই করতে পারবে। কারণ আমি সবসময় তোমাদেরকে একটা কথাই বলে থাকি, সেই কথাটা বলেই আজ এই ভিডিও শেষ করব। একদিনে কারো হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। তো সেই একদিনটা তোমার ঠিক আসবে, সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে। তার জন্য কিন্তু সারাটা বছর ধরে পড়াশোনার মধ্যে থাকতে হবে। পড়াশোনার মধ্যে যদি না থাকো তাহলে কিন্তু কখনোই হবে না। এই ফর্ম ফিল আপ হলো, তারপর পড়াশোনাটা শুরু করলাম, বইটা তারপরে খুললাম, কোনো দিনই তোমার কিন্তু হবে না। এটুকু কিন্তু আমি বলে দেবো, শুনতে খারাপ লাগলেও আমি বলে দেবো। সেরকম ভাবে যদি তোমার মেন্টালিটি থাকে যে ফর্ম ফিল আপ করবো, তারপরে আমি বইপত্র কিনবো, তারপরে পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু কখনোই হবে না। তো তোমরা যারা ভাবছো যে আমাদের সাথে অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হবে, তারা দেখো আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে বা ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া রয়েছে, প্রত্যেকেই জানো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8777740493, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তাহলে বলে দেবো যে কিভাবে তোমরা আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে। এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমার দেয়া সলিউশন থেকে তোমার কটা সঠিক উত্তর হচ্ছে। চলো, সবাইকে গুড নাইট, থ্যাংক ইউ।